আজ সার্জিস হাসনাত নাহিদ সহ 10 জন পালিয়ে যায় দেশ থেকে। বিমানবন্দরে 20 জন গ্রেফতার হয়েছে। নাহিদ ইসলাম থেকে শুরু করে যারা আছেন তারা যেন দেশ ছেড়ে পালাতে না পারে। হাসনাত, সার্জিস, নাহিদ ইসলাম, আক্তার হোসেন এরা সকলে হুকুমের আসামি হবেন। এদিকে আজ একসাথে 10 জন উপদেষ্টা দেশ ছেড়ে পালিয়েছে। সার্জিস, হাসনাত, নাহিদ, ডক্টর ইউনুস সবাই পালিয়েছে। অন্যদিকে আজকে বিমানবন্দরে অসংখ্য জন গ্রেপ্তার হয় তারেক রহমানের অ্যাকশনে। ক্ষমতার 1.5 বছরে কেবল ব্যাংক ব্যবস্থা থেকেই 1,34,424 কোটি টাকা ঋণ নিয়েছে ইউনূস সরকার। শুধু তাই নয়, নির্বাচনের আগের 1 মাসেই ধারের পরিমাণ ছিল 11,000 কোটি। জামাত ইসলামী ঘটনা টের পেয়ে, ঘটনা বুঝতে পেরে তারেক জিয়ার চেষ্টা ব্যর্থ করে দিচ্ছে। দর্শক, নীরবে নিবৃতে তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী একটা অঘটন ঘটাতে যাচ্ছে। আমাদের বাংলাদেশ সেনাবাহিনীকে দুর্বল করার জন্য এবং বাংলাদেশের এই সশস্ত্র বাহিনীর বিভিন্ন প্রতিষ্ঠানকে একে অপরের পিছনে তারা লেলিয়ে দিয়ে যেভাবে এত বড় একটি হত্যাকাণ্ড ঘটিয়েছে। কিন্তু দিন যাচ্ছে, সেই পুরনো চেহারাতেই যেন ফিরছে পুলিশ। আবারও পুলিশের উপর ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের। নতুন সরকারের 7 দিন যেতে না যেতে নানান ঘটনায় প্রশ্নের মুখে পড়ে যাচ্ছে পুলিশ। জাতীয় নির্বাচন তো কেবল একটা ট্রেলার ছিল, আসল সিনেমা কি তবে এখনো বাকি? সংসদের গদি কার দখলে গেল সেটা নিয়ে যখন চায়ের কাপে ঝড়, ঠিক তখনই পর্দার আড়ালে তৈরি হচ্ছে এক বিশাল মাস্টার প্ল্যান। হ্যাঁ, পর্দার আড়ালে দেশের বিরুদ্ধে বিশাল একটি মাস্টার প্ল্যান হয়েছে। এবং এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ব্রেকিং নিউজ, সার্জিস, হাসনাত, ডক্টর ইউনুস এরা দেশ থেকে পালিয়ে গিয়েছে এবং এদেরকে নিয়ে এতদিন যে মানুষরা সন্দেহ করছিল সেই সন্দেহটা বাস্তব হয়েছে। অসংখ্য জন গ্রেপ্তার হয় বিমানবন্দরে, আপনারা সেই সবও দেখতে পারবেন। দেশের রাজনীতির মধ্যে নতুন নতুন যেই ঘটনাগুলো ঘটেছে সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধারাবাহিকলি কন্টিনিউ করবেন। সেই পুলিশ সদস্যদের লাশের হিসাব যখন পুলিশ বের করতে চাইবে, এসব মামলা যখন দেবে, তখন তো হাসনাত, সার্জিস, নাহিদ ইসলাম, আক্তার হোসেন এরা সকলে হুকুমের আসামি হবেন। তাহলে হুকুমের আসামি হলে বা এক একটি মামলায় যদি অজ্ঞাতনামা আসামি দিয়ে রাখা হয়, সারা বাংলাদেশে যারা দাপড়ে বেরিয়েছেন 2024-এর আগস্টের পর থেকে, তাদেরকে তো দৌড়ে বেড়াতে হবে। তারেক রহমান ক্ষমতা গ্রহণের পরপরই হাসনাত, সার্জিসদের মতো জুলাই আন্দোলনের বিপ্লবী নেতাদের, ছাত্র তরুণ নেতারা যারা জাতীয় নাগরিক পার্টির নেতা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কিংবা আরো নানা রকম মঞ্চ, ঐক্য, অ্যালায়েন্স গড়ে নেতৃত্ব দিয়ে আসছেন 2024-এর 5ই আগস্টের পর থেকে এবং সারা বাংলাদেশটা একরকমের দাবড়ে বেড়াচ্ছেন, তাদের ইচ্ছায় পরিচালনা করছেন। তারেক রহমান অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করেছেন ক্ষমতা গ্রহণের সাথে সাথে এদেরকে এই ইঙ্গিতটা বুঝিয়ে দেওয়া যে অন্তর্বর্তী সরকারের মতো, ইউনূস সরকারের মতো কোনো বাড়তি আশকারা তিনি এই তরুণ নেতাদের দেবেন না। সম্ভবত সে ইঙ্গিত একেবারে পরিষ্কার বুঝতে পেরেই নির্বাচনের দিন থেকে কারচুপির অভিযোগ তোলা, কিছুতেই এসব মেনে নেওয়া হবে না, নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগ তোলা, হুঁশিয়ারি উচ্চারণ করা সার্জিস আলম, যেমন তারেক রহমান যখন নাহিদ ইসলামের বাড়ি গেছেন, দৌড়ে সে বাড়িতে এসে তারেক রহমান যখন বুকে জড়িয়ে ধরেছেন, তিনিও ঝাঁপিয়ে পড়েছেন, ঠিক তেমনি হাসনাত আব্দুল্লাহকে এমপি নির্বাচিত হওয়ার পর থেকে কোথাও পাওয়া যাচ্ছে না। নাসির উদ্দিন পাটোয়ারি তো নিয়মিত সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে বলছেন, হাসনাত তুই কোথায় রে, আওয়ামী লীগ তো দোকান খুলে ফেললো। কিন্তু হাসনাত আব্দুল্লাহ একটা এমপি পদ পেয়ে গেছেন, সেখানে বিএনপির প্রার্থীর এমনকি মনোনয়নই বাতিল হয়ে গিয়েছিল, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে এসেছেন, এখনো তিনি এলাকায় যেতে পারছেন। আক্তার হোসেন যেমন তার এলাকায় জিতেছেন বটে, কিন্তু এলাকায় গিয়ে স্বস্তি পাচ্ছেন না জাতীয় নাগরিক পার্টির নেতা হান্নান মাসুদও। এমন একটা পরিস্থিতিতে জাতীয় নাগরিক পার্টির নেতারা সবচেয়ে ভয় যেটা নিয়ে পাচ্ছিলেন এই জুলাই আন্দোলনের নেতারা, সেটা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে তাদেরকে জুলাই আন্দোলনের সময় সকল প্রকার খুন, হত্যা, লুটপাট, অগ্নিসংযোগের জন্য যে দায় মুক্তি দিয়ে দেওয়া হয়েছিল ঢালাওভাবে এবং পুলিশ হত্যা সহ রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টের অভিযোগে কোনো মামলা 2024-এর জুলাই আগস্ট সময়কালের কিংবা পরবর্তী সময়ের গৃহীত হয় নাই থানায়, তদন্ত হতে পারে নাই এই অন্তর্বর্তী সরকারের সময়, যার প্রভাবে তারা আরো দোর্দণ্ড প্রতাপে সারা বাংলাদেশে রাজত্ব করে বেরিয়েছেন।
তাদের যে ভয়টা ছিল, ওই যে হাসনাত আব্দুল্লাহ কথায় কথায় বলতেন যে এ সরকার বদলে গেলে, ইউনূস সরকার বদলে গেলেই নাকি ফাঁসির দড়ি ঝুলবে তাদের চোখের সামনে, এখন সেই অবস্থায় তারেক রহমান তাদেরকে নিয়ে গেছেন। কারণ তারেক রহমানের সরকার ঘোষণা দিয়েছেন, বিএনপি সরকার স্পষ্টভাবে এই ঘোষণা পুলিশকে জানিয়ে দিয়েছে যে পুলিশ হত্যার তদন্ত হবে এবং পুলিশ বিভাগ যাতে ওই সময়কার হত্যাকাণ্ডগুলোর বিভিন্ন প্রমাণাদি সাক্ষ্য সংগ্রহ শুরু করে এবং পুলিশ হত্যার মামলাগুলো যাতে আবারও চাঙা হয়, নতুন করে মামলা করার প্রয়োজন হলে যাতে নতুন করে মামলা করা হয়। জাতীয় নির্বাচন তো কেবল একটা ট্রেলার ছিল, আসল সিনেমা কি তবে এখনো বাকি? সংসদের গদি কার দখলে গেল সেটা নিয়ে যখন চায়ের কাপে ঝড়, ঠিক তখনই পর্দার আড়ালে তৈরি হচ্ছে এক বিশাল মাস্টার প্ল্যান। সবার অলক্ষ্যে নীরবে নিভৃতে এমন এক প্রস্তুতি চলছে যা হয়তো বাংলাদেশের রাজনীতির মাঠের হিসাব নিকাশ পুরোপুরি উল্টে দিতে পারে। টার্গেট এবার সংসদ নয়, টার্গেট আপনার বাড়ির পাশের কাউন্সিলর অফিস, আপনার এলাকার মেয়রের চেয়ার। শুনতে অবাক লাগছে, ভাবছেন জাতীয় নির্বাচনের পর আবার কিসের এত তোড়জোড়? আসল খবরটা হলো রাজনীতির মাঠে এখন সব দলই তাদের ফোকাস শিফট করে ফেলেছে, আর এই দৌড়ে সবাইকে চমকে দিয়ে অনেকটা এগিয়ে গেছে জামায়াতে ইসলামী। বিশেষ করে রাজধানী ঢাকার 2 সিটি কর্পোরেশন দখলে নিতে তারা যে ছক কষেছে তা রীতিমতো গবেষণার বিষয়। আজকের ভিডিওতে আমরা সেই গোপন ছক, জোটের ভেতরের টানাপোড়েন এবং স্থানীয় নির্বাচনের ভবিষ্যৎ সমীকরণ নিয়ে বিস্তারিত আলোচনা করব। জাতীয় নির্বাচনের উত্তেজনা শেষ হতে না হতেই শুরু হয়ে গেছে স্থানীয় সরকার নির্বাচনের দামামা, আর এই নির্বাচনেই নিজেদের আসল শক্তি দেখাতে চায় জামায়াতে ইসলামী। বিভিন্ন সূত্র থেকে যে খবর পাওয়া যাচ্ছে তা বেশ ইন্টারেস্টিং। আপনারা জানেন, উপজেলা নির্বাচন, পৌরসভা নির্বাচন এবং ইউনিয়ন পরিষদের নির্বাচন, এই ধাপগুলো একটি দলের তৃণমূলের শক্তি মাপার জন্য সবচেয়ে বড় মাধ্যম। আর এখানেই জামায়াত তাদের পুরনো কৌশলে ফিরে যাচ্ছে, তবে এবার আরো বেশি অর্গানাইজ ওয়েতে। খবর পাওয়া যাচ্ছে উপজেলার চেয়ারম্যান, পৌরসভার মেয়র কিংবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, এসব পদে কারা লড়বেন সেটা নাকি দলটির হাইকমান্ড অনেক আগেই ঠিক করে রেখেছে। তাদের মূল টার্গেট কিন্তু এবার গ্রামগঞ্জ নয়, তাদের পাখির চোখ এবার খোদ রাজধানী ঢাকা। ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদ এবং কাউন্সিলর পদগুলোতে জয়ী হওয়াকে তারা এখন প্রেস্টিজ ইস্যু হিসেবে নিয়েছে। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জানিয়ে রাখি, যা হয়তো অনেকেরই নজর এড়িয়ে গেছে। জামায়াতের নেতৃত্বে যে 11 দলীয় জোট বা সমমনা দলগুলো ছিল, তারা কিন্তু জাতীয় নির্বাচনের আসন ভাগাভাগির সময়ই একটা ক্রিটিক্যাল সিদ্ধান্ত নিয়েছিল। সিদ্ধান্তটা হলো এই জোট কেবল জাতীয় নির্বাচনে নয়, স্থানীয় নির্বাচনেও অটুট থাকবে, অর্থাৎ স্থানীয় ভোটেও তারা জোটবদ্ধ হয়ে লড়বে। দলটির নেতারা কনফার্ম করেছেন যে এই সিদ্ধান্ত এখনো বহাল আছে। তার মানে আমরা স্থানীয় নির্বাচনেও একটা বড়সড় জোটগত লড়াই দেখতে চলেছি। এখন প্রশ্ন হলো, নির্বাচনটা হবে কোন পদ্ধতিতে? অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর স্থানীয় সরকার সংক্রান্ত আইনগুলোতে বেশ কিছু বড় পরিবর্তন এনেছে। আগের আওয়ামী লীগ সরকারের সময়ে নিয়ম ছিল যে মেয়র বা চেয়ারম্যান পদে দলীয় প্রতীকে ভোট হবে, মানে নৌকা, ধানের শীষ বা দাঁড়িপাল্লা, সরাসরি মার্কাই ভোট। কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকার অধ্যাদেশের মাধ্যমে সেই নিয়ম বদলে দিয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশেও পরিবর্তন আনা হয়েছে। সহজ কথায়, ত্রয়োদশ সংসদের অনুমোদন পেলে এবারের স্থানীয় নির্বাচন হবে আবারও সেই পুরনো নির্দলীয় পদ্ধতিতে। আর এই জায়গাটাই হলো গেম চেঞ্জার। বিএনপি গত সরকারের আমলে দলীয় প্রতীকে নির্বাচনে অংশ নেয়নি। তাদের যুক্তি ছিল দলীয় সরকারের অধীনে সুষ্ঠু ভোট সম্ভব নয়। বিএনপির নীতি নির্ধারকরা, বিশেষ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যা ইঙ্গিত দিয়েছেন তাতে এটা পরিষ্কার যে বিএনপি এবার স্থানীয় নির্বাচনে কোমর বেঁধে নামবে, আর বিএনপি মাঠে নামা মানেই ভোটের সমীকরণ পাল্টে যাওয়া। কিন্তু এই সমীকরণের ভেতরেই জামায়াত তাদের নিজস্ব অঙ্ক কষে রেখেছে। রমজানের পরেই সিটি কর্পোরেশনের নির্বাচন হওয়ার একটা জোর সম্ভাবনা আছে, আর এই সময়টাকে কাজে লাগিয়ে জামায়াত তাদের গ্রাউন্ড ওয়ার্ক বা মাঠের কাজ প্রায় গুছিয়ে এনেছে। ঢাকার 2 সিটি কর্পোরেশন নিয়ে জামায়াতের কনফিডেন্সের লেভেলটা আসলে কোথায়? এর উত্তর লুকিয়ে আছে সত্য সমাপ্ত নির্বাচনের কিছু পরিসংখ্যানে। ঢাকার 2 সিটির আওতায় যে 15টি সংসদীয় আসন রয়েছে তার মধ্যে 7টিতেই জয় হয়েছে জামায়াতি জোট। যদিও বিএনপির জোটের চেয়ে তারা একটি আসন কম পেয়েছে, কিন্তু ভোটের সংখ্যার দিকে তাকালে দেখা যাচ্ছে এক ভিন্ন চিত্র। ঢাকায় বিএনপির জোটের চেয়ে জামায়াত জোটের প্রার্থীরা বেশি ভোট পেয়েছে। আর এই পরিসংখ্যান কথা দিয়েছিলাম আপনাদের সামনে উপদেষ্টাদের দুর্নীতির ফাইল নিয়ে আসব। আজকে একজনেরটা প্রকাশ করছি। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আইনের নামে আইনহীনতার সবচেয়ে বড় কুৎসিত অধ্যায় লেখা হয়েছে অবৈধ ইউনূস সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের হাত দিয়ে। যে ব্যক্তি নিজেকে সংবিধানের ব্যাখ্যাকারী হিসাবে এবং মানবাধিকারের রক্ষক বলে দাবি করেন, সেই ব্যক্তির শাসনামলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গণপিটুনি, সাংবাদিক নির্যাতন, জঙ্গি মুক্তি এবং যুদ্ধাপরাধীদের পুনর্বাসন সবকিছুই আইনের ছদ্মবেশে প্রতিষ্ঠা পেয়েছে। আসিফ নজরুলের আসল অপরাধ শুধু এই নয় যে তিনি আইনকে রাজনৈতিক হাতিয়ার বানিয়েছেন, বরং তার প্রকৃত অপরাধ হলো তিনি আইনের মর্যাদাকেই ধ্বংস করেছেন, বিচার ব্যবস্থাকে একটি প্রতিশোধমূলক
রাষ্ট্রমূলক যন্ত্রে পরিণত করেছেন এবং রাষ্ট্রযন্ত্রকে এমন এক জায়গায় নিয়ে গেছেন যেখানে মানবাধিকার শব্দটি শুধু বিদেশি দাতা গোষ্ঠীর প্রতিবেদনের জন্য থাকে। দেশটা যদি সভ্য হতো তাহলে আসিফ নজরুলকে তার এই 18 মাসের অপকর্মের দায়ে কি শাস্তি পেতে হতো, চলুন তা নিয়ে বরং আলোচনা করা যাক আজকে। প্রথমেই বলে রাখা দরকার যে ইউনূসের সরকার ছিল অবৈধ এবং তার সকল নিয়োগ, আইন কিংবা অধ্যাদেশ সকলই ছিল অবৈধ। ফলে অবৈধ সরকারের অবৈধ আইন উপদেষ্টা পদটি আর যাই থাকুক, এটা যে ছিল দেশের স্বাধীনতা পরবর্তী ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর নিয়োগ তা বলাই বাহুল্য। এই পদটি 18 মাস ধরে দখল করেছিল ডক্টর আসিফ নজরুল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তিনি, প্রথম আলোর কলাম লেখক। তিনি তথাকথিত গণ আন্দোলনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের সদস্য হয়ে শপথ নিয়েছিলেন যে আইনের শাসন প্রতিষ্ঠা করবেন তিনি, মানবাধিকার রক্ষা করবেন তিনি এবং বিচার বহির্ভূত হত্যার অবসানও ঘটাবেন তিনি। কিন্তু বাস্তবে তার পদক্ষেপগুলো সেই প্রতিশ্রুতির সম্পূর্ণ বিপরীত। তার শাসনামলে মব ভায়োলেন্স, গণপিটুনির 413টি ঘটনায় 259 জন নিহত হয়েছেন, সাংবাদিকদের উপর 427টি হামলা, 6 জন মারা গেছেন এবং 834 জন নির্যাতনের শিকার হয়েছেন। 49টি মামলায় 222 জন সাংবাদিককে অভিযুক্ত করা হয়েছে। তাদের মধ্যে এখনো পর্যন্ত অনেকেই জেলে রয়েছেন। এই সংখ্যাগুলো কেবল পরিসংখ্যান নয়, বরং একটি ব্যবস্থার নৃশংসতার প্রকাশ, যেখানে আইনের রক্ষকই আইনের লঙ্ঘনকে বৈধতা দিচ্ছে। আসিফ নজরুলের দায়িত্ব ছিল এই সহিংসতা বন্ধ করা, কিন্তু তিনি বরং তা ন্যায্যতা দিতে ব্যস্ত ছিলেন। পুলিশকে দেরিতে পাঠানোর নির্দেশ দেওয়া থেকে শুরু করে মবকে জনরোষ বলে আখ্যা দেওয়া পর্যন্ত সবই এই আসিফ নজরুল করেছেন। আসিফ নজরুলের ব্যক্তিগত আক্রোশে শাহরিয়ার কবিরের মতো অশীতিপর সাংবাদিক, মুক্তিযুদ্ধপন্থী ব্যক্তি এখনো কারাগারে। মুজাম্মেল বাবু, শ্যামল দত্ত, শাকিল আহমেদ। জামাত ইসলামী ঘটনা টের পেয়ে, ঘটনা বুঝতে পেরে তারেক জিয়ার চেষ্টা ব্যর্থ করে দিচ্ছে। দর্শক, নীরবে নিবৃতে তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী একটা অঘটন ঘটাতে যাচ্ছেন, কিন্তু না, জামাতের কারণে পারবে না। জামাত বিএনপি সব অপকর্মের রাস্তা বন্ধ করে দিবে, সব ধান্দাবাজি বন্ধ করে দিবে, সব ষড়যন্ত্র ব্যর্থ করে দিবে। কিভাবে? জামাত কি পারবে? হ্যাঁ পারবে। কিভাবে পারবে? দেখেন, আমরা আসছি। আপনারা জানেন যে পিলখানা ট্র্যাজেডি, সেনা অফিসার হত্যাকাণ্ড, এটাকে বিডিআর বিদ্রোহ হিসেবে দেখানো হয়। এটার একটা তদন্ত হয়েছে। হাসিনার আমলে তো এটা কিছুই হয়নি, কারণ হাসিনা নিজেই জড়িত। একটা তদন্ত হয়েছে। এই ইউনূস সরকার একটা তদন্ত কমিশন করেছে, রিপোর্ট এসেছে। সেই রিপোর্টে ভারতকে দায়ী করা হয়েছে, ভারতের সম্পৃক্ততা পাওয়া গেছে। তো তারেক রহমান সরকার ক্ষমতায় এসে প্রথম যে ফাইলে সাইন করেছেন সেটা হচ্ছে যে বিডিআর বা এই সেনা হত্যা, পিলখানা ট্র্যাজেডি নিয়ে নতুন তদন্ত হবে। এর মানে আগের তদন্ত বাদ এবং নতুনভাবে বিচার হবে, এই তো। এটা তারেক রহমানের সিদ্ধান্ত। তো জামাত এই বিষয়ে মুখ খুলেছে। তারেক রহমান ক্ষমতায় এসে প্রথমে এই ফাইলে কেন সাইন করেছে? বিডিআর নাম পুনর্বহাল বা এই সম্পর্কিত বিষয় আছে। প্রথম কথা হচ্ছে যে ইউনূস সরকার সঠিক তদন্ত করে সঠিক বিষয়টা বের করেছে, কিন্তু এখন তারেক রহমান যেহেতু ভারতের সাথে সমঝোতা করে ক্ষমতা এসেছেন, বরং তারেক রহমান বাংলাদেশে আসাটাই ভারতের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং এর ফল। সেই জায়গায় ভারত দুইটা বিষয় থেকে মুক্তি চায়। এটা পুরো ভারতের জন্য, দেশে বিদেশে, ইন্টারন্যাশনাল গ্রাউন্ডে ভারতের জন্য চরম কঠিন একটা বিব্রতকর পরিস্থিতি ছিল। নির্বাচন না হলে ইউনূস সরকার এটার মাধ্যমে ভারতকে লাইনে আনত। দুইটা বিষয় থেকে এটা নিকট ভারত মুক্তি চায়। একটা হচ্ছে বিডিআর হত্যাকাণ্ড বা বিডিআর বিদ্রোহের যে ঘটনা, সেনা হত্যাকাণ্ড, সেই ঘটনায় ভারত জড়িত, এটা এস্টাবলিশড ফ্যাক্ট। এটা ইউনূস সরকারের তদন্ত কমিশনের রিপোর্টে এসেছে। এখন ওখান থেকে দায় মুক্তি চায় ভারত, যে বাবারা আমরা ঘটনা ঘটিয়েছি, এখন তোমরা যদি এটা আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত করে বিচার করো, তাহলে দেখা যাবে ইউরোপ, আমেরিকা, জাতিসংঘ বিভিন্ন জায়গায় যে বাংলাদেশের সেনা হত্যাকাণ্ডের সাথে জড়িত ভারত, এটা প্রতিষ্ঠিত হবে। এই ভার, এত বড় কষ্ট আমরা নিতে পারবো না, বেকায়দা করবো। অতএব এই জায়গা থেকে আমাদের মুক্তি দাও। আবার বাংলাদেশের নাগরিক গুমের সাথে জড়িত ভারত, যেটাকে ট্রান্সন্যাশনাল ডিসঅ্যাপিয়ারেন্স বলা হয়, এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স। সালাউদ্দিন গুম কেস, সুখরঞ্জন বালি গুম কেস, সরাসরি ভারত জড়িত, একদম জড়িত, সাউথ ব্লক জড়িত। এমনি এমনি বাংলাদেশের কোর্ট থেকে একজনকে ধরে নিয়ে গেছে, তাকে পাওয়া গেছে ভারতের জেলে। বাংলাদেশের এসালমের একটা বিল্ডিং থেকে, উত্তরা একটা এসালমের বিল্ডিং থেকে সালাউদ্দিন আহমেদ বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীকে ধরে নিয়ে গেছে, তাকে পাওয়া গেছে শিলংয়ে। ফাইজলামি এটা অবশ্যই ভারতের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হয়েছে। এখন এই কেসে যদি ভারত ফেসে যায়, ভারতের ভিতরেও মোদী সরকারের বিরুদ্ধে ভারতের জনগণ আন্দোলন করবে, তোমরা বাংলাদেশের ভিতরে যে আকাম করো কেন, এবং আন্তর্জাতিক গ্রাউন্ডে
ভারত কঠিন পরিস্থিতিতে পড়বে। তো এই কারণে ভারত যে কোনো মূল্যে, এমনকি জামাত ক্ষমতা আসলেও চাইতো যে জামাত তোমরা ক্ষমতায় আসো, তোমাদেরকে এই দেবো সেই দেবো, আমাদেরকে এই দুই জায়গা থেকে তোমরা মুক্তি দাও। এই দুই জায়গা থেকে মুক্তি পাওয়া এটা মোদী সরকারের টপ প্রায়োরিটি ছিল। এই জন্য তারেক রহমানের সাথে যে ডিল হয়েছে ভারতের, এই ডিলিং এর প্রধান অন্যতম ইনস্ট্রুমেন্ট ছিল যে ট্রান্সন্যাশনাল বুম কেস। এবং দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আজকে তারেক রহমানের বিভিন্ন ইস্যু এবং বিভিন্ন উপদেষ্টাদেরকে নিয়ে বা জামাতের বিভিন্ন পরিকল্পনা এইগুলো নিয়ে কথা হয়ে গেছে। এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপটগুলো নিয়ে আপনাদের মন্তব্য কী? আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।